আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এক্সট্রা রাইটার্স ক্লাসে সবাইকে ওয়েলকাম। এক্সট্রা রাইটার্স ইনফরমেশনের নামটা দেখো, শুরুতেই বলা আছে এক্সট্রা। এক্সট্রা আমরা কখন পড়ি? যখন আমরা আগে মেইন বেসিক যে পড়া, যখন এটা শেষ হয় তখন আমরা এক্সট্রা পড়ি, তাই না? সুতরাং এই এক্সট্রা রাইটার্স ক্লাস করার পূর্ব শর্ত হচ্ছে এই গুণগত রসায়নের মূল যে লেকচারটা আছে সেই লেকচারটা তোমরা ভালো মতো করে ফেলেছো কিনা, সেইটা করা হলেই শুধুমাত্র এইখানকার যে এক্সট্রা ইনফরমেশনগুলো আছে সেগুলো তোমার উপকারে আসবে। আর আরেকটা কথা আমি বলে দিই, বায়োলজির ক্ষেত্রে এই এক্সট্রা রাইটার্স ইনফরমেশন যতটা ইম্পর্ট্যান্ট, কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু এটার গুরুত্ব ততটুকু না। আমি কেমিস্ট্রির ক্ষেত্রে তাই তোমাদেরকে বলবো, বি সিলেক্টিভ, বি প্রিসাইজ। অর্থাৎ যেটুকু পড়লে তোমার অ্যাডমিশন টেস্টে ভালো করার দরকার বা ভালো করার সম্ভাবনা থাকবে, ঠিক ততটুকুই পড়বা। এক্সট্রা রাইটার্স ইনফরমেশন অনেক আছে, অনেক। এখন তুমি চাইলে সেটা সব পড়ে তোমার প্রিপারেশনের কোনো নাম্বারে কোনো ইমপ্রুভমেন্ট হবে না তুমি যদি সবও পড়ে ফেলো। তাই আমরা সিলেক্টিভ যে জায়গাগুলো পড়লে আমাদের হবে এবং পরীক্ষায় আমরা ভালো করতে পারি, আমরা শুধু সেই অংশগুলোতেই ফোকাস করব। আর আমার মতে তোমাদের জন্য কেমিস্ট্রিতে আমার সবসময় রিকমেন্ডেশন থাকবে এক্সট্রা রাইটারের মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে থাকা অনুশীলনীর এমসিকিউগুলো সবার আগে সলভ করা। কারণ সেগুলো যদি সলভ করতে পারো তাহলে এক্সট্রা রাইটারের যে এক্সট্রা ইনফরমেশনগুলো আছে সেগুলো কভার হয়ে যাবে অনেক অধিকাংশেই, এবং সেখান থেকেই প্রশ্ন আসার প্রবাবিলিটি আরও বেশি হাই। তাহলে আসো আমরা শুরু করি। আমাদের গুণগত রসায়ন চ্যাপ্টারে ইতিহাসের দিক থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে যেগুলো আমরা জানতাম না, হাজারি স্যারের বইতে লেখা নেই। সেটা কি? আমাদের এই অ্যাটমের ধারণা কে দিয়েছেন? পরীক্ষায় যদি প্রশ্ন আসে বলতে হবে ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস সর্বপ্রথম অ্যাটম সম্পর্কে ধারণা দেন। আমি এখানে একটু তোমাদেরকে ক্ল্যারিফাই করে দিতে চাই। যদি বলা হয় অ্যাটম এর ধারণা সর্বপ্রথম কে দিয়েছেন, উত্তর হবে ডেমোক্রিটাস। কিন্তু যদি বলা হয় পরমাণুবাদ বা অ্যাটমিক থিওরি, যদি প্রশ্ন আসে অ্যাটমিক থিওরি কে দিয়েছেন কিংবা পরমাণুবাদ সম্পর্কে কে ধারণা দিয়েছেন, তখন কিন্তু উত্তর হবে ডাল্টন। তখন কি হবে উত্তর? ডাল্টন। আর পাশাপাশি এই ইনফরমেশনটাও জেনে রাখতে পারো, সেটা হচ্ছে এই অ্যাটমের ধারণাকে সমর্থন করেননি কে? সমর্থন করেনি অ্যারিস্টটল। অ্যারিস্টটল। আর সমর্থন করেছে কারা? অ্যাটমের ধারণাকে সমর্থন করেছে কারা? গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন। ওকে, তাহলে এই যে চারটা নামের কথা বললাম অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে মনে রাখতে হবে। আর বিখ্যাত স্বর্ণপাত পরীক্ষা, ঠিক আছে, বাংলায় এভাবে লেখা আছে, আমাদের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাকে স্বর্ণপাত পরীক্ষাও বলা যেতে পারে। এই স্বর্ণপাত পরীক্ষাকে করেছেন রাদারফোর্ড, এবং এটার সাহায্যে পরমাণুকে পদার্থের ক্ষুদ্রতম কণা এবং তার কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে সেটা আবিষ্কৃত হয় বা পুনরায় উদ্ভাবিত হয়। এবং পরীক্ষায় যদি প্রশ্ন আসে সোলার অ্যাটম মডেল, সোলার অ্যাটম মডেল কে উপস্থাপন করেছেন, তখন উত্তর কি হবে? রাদারফোর্ড। রাদারফোর্ডের সোলার অ্যাটম মডেলের ভিত্তি কি? স্বর্ণপাত পরীক্ষা। সকল পদার্থের ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু। ওকে, এখন এই পরমাণুর ধারণার পরে আমাদের কবির স্যারের বইতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা মূল কণিকা নিয়ে আলোচনা শুরু হয়। মূল কণিকার আলোচনা হাজারি স্যারের বইতে যা আছে কবির স্যারের বইতেও অলমোস্ট তাই আছে, খালি বাড়তি কি তথ্য আছে তোমরা বাড়তি খেয়াল করবা। কিছু বিজ্ঞানীর নাম, বাড়তি ইনফরমেশন বলতে কিছু বিজ্ঞানীর নাম তোমাদেরকে জানতে হবে। তবে এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিতে পারি, যে এই যে বিজ্ঞানীর নাম বলা হচ্ছে না, এখানে খেয়াল রাখবা এই জিনিসটা তুমি যদি মেডিট্রিক্স থেকে পড়ো তাহলে বেস্ট। মেডিট্রিক্সের একটা চার্ট আছে, সেই চার্টটা পড়লে বেস্ট। তাহলে আমরা এখানে বইতে কি লেখা আছে একটু আবার খেয়াল করি।
ফ্যারাডের সূত্র থেকে ইলেকট্রনের চার্জ গণনা করা যায়। ইলেকট্রনের নাম দিয়েছেন কে? স্টোনি। আবিষ্কারক বললে থমসন, নাম দিয়েছেন কে? স্টোনি। চার্জ গণনা করেছেন কে? ফ্যারাডে বা মিলিকন। দুই রকমই জায়গায় উত্তর আছে। তাহলে এরকম ইনফরমেশনগুলো আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? ইএসইউ ভ্যালুতে কত আসে এই ব্যাপারটাও কিন্তু আমরা পড়েছি কোথায়? হাজারি স্যারের বইতে। তাহলে এই ধরনের বিজ্ঞানীর নাম আর ম্যাট্রিক্সের চার্টটা যদি আমরা পড়তে পারি, 3 রাইটারের বইয়ের একটা কম্বাইন্ড চার্ট, তাহলে এখানে যে কথাগুলো লেখা আছে সেগুলো আলাদা করে পড়তে হবে না। যেমন আমরা বলি ইলেকট্রন আবিষ্কারের সাথে কোন পরীক্ষা সম্পৃক্ত? উত্তর হয় ক্যাথোড রশ্মি পরীক্ষা। বাট প্রোটন আবিষ্কারের সাথে কোন পরীক্ষা? উত্তর হবে গোল্ডস্টেইনের ক্যানেল রশ্মি পরীক্ষা। ঠিক আছে? প্রোটন আবিষ্কারকের ক্ষেত্রে একটু কনফিউশন থাকে, রাদারফোর্ড দাগাবো না গোল্ডস্টেইন দাগাবো। আমি যদি বলি দুইটাই অপশনে আছে, গোল্ডস্টেইন দাগাতে হবে, কারণ গোল্ডস্টেইনের কথাটাই কবির স্যারের বইতে লেখা আছে। ওকে, তাহলে ভালো কথা, আমাদের এই ব্যাপারটা শেখা শেষ। এবং এখানে প্রোটনের যে ভরগুলো দেয়া আছে এগুলো আমরা জানি, ওই চার্ট থেকে আমরা পড়ে নিতে পারবো। এখানে এটা কি লেখা আছে বলো তো? এটা বেসিক্যালি রাদারফোর্ড মডেলের সিদ্ধান্ত। রাদারফোর্ড মডেলের সিদ্ধান্তগুলো কিন্তু আমরা কোথায় পড়ি? আমরা পড়েছি কোথায়? পড়েছি হাজারি স্যারের বইতে। বাট এখানে এই কথাটা খালি ওরকম স্পষ্টভাবে হয়তো লেখা নাই। লেখা আছে পরমাণুর হাইড্রোজেনের ব্যাস 10⁻10 মিটার। আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন এসেছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে। ঠিক আছে? এটা এমন না যে হাজারি স্যারের বইতে নাই, এটা হাজারি স্যারের বইতেও আছে। ওখানে 10⁻8 সেন্টিমিটার লেখা আছে। পাশাপাশি এখানে এই একটা ফ্যাক্ট জানা জরুরি যে নিউক্লিয়াসের তুলনায় পরমাণুর আকার 10,000 থেকে 1 লক্ষ গুণ বড়। নিউক্লিয়াস ছোট, পরমাণু বড়। এই ব্যাপারটা একটু মনে রাখবো। রাদারফোর্ড মডেলের সার্থকতা, যে কোনো মডেলের সার্থকতা আর সীমাবদ্ধতা আমাদের শেখা লাগে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি বলবো সার্থকতা সীমাবদ্ধতা আমরা সুন্দর মতো ক্লাসে যেভাবে পড়াই ঠিক সেভাবে যদি মনে রাখতে পারো বেস্ট, কারণ বই খুঁজে খুঁজে এগুলো দেখাটা ডিফিকাল্ট। বরং আমি একটু তোমাদেরকে বলে দেই, যেমন রাদারফোর্ড মডেলের সার্থকতা, এটাকে আমি কিভাবে মনে রেখেছিলাম? আমি মনে রেখেছিলাম এটার সাহায্যে NN3। আচ্ছা, NN3 দিয়ে কি বুঝাইছি খেয়াল করে দেখো। প্রথমটাতে দেখতে পাচ্ছি ধনাত্মক নিউক্লিয়াসের অস্তিত্ব এবং পরমাণুর ভরের অবস্থান সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। তার মানে কি? নিউক্লিয়াস। তার মানে N মানে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস রাদারফোর্ড মডেলের একটা সাফল্য। এবার আমি বলতে চাচ্ছি নিরপেক্ষতা। নিরপেক্ষতা, নিরপেক্ষতাকে ইংরেজিতে কি বলা হয়? নিউট্রালিটি। অর্থাৎ রাদারফোর্ড মডেল ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান এভাবে প্রমাণ করে বলেছেন যে পরমাণু নিরপেক্ষ বা তড়িৎ নিরপেক্ষ। এছাড়া 3 দিয়ে আমি যেটা মনে রাখতে বলি, ত্রিমাত্রিক গঠন, 3D স্ট্রাকচার, 3D স্ট্রাকচার বা 3D মডেল। আমাদের পরমাণুর যে 3D বা ত্রিমাত্রিক রূপ আছে সেটার ধারণা পাওয়া যায় কোথা থেকে? আমাদের রাদারফোর্ড পরমাণুর মডেল থেকে। আর একটা কথা বলা আছে, কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের আবর্তন সম্পর্কে বলা আছে। ইলেকট্রনের আবর্তন, এটাকে আমরা ইংলিশে কি বলি? রোটেশন। ঠিক আছে? রোটেশন অফ ইলেকট্রন, রোটেশন অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের আবর্তন সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে? তো এইখানে যে কথাগুলো লেখা আছে এগুলো সবই কি? রাদারফোর্ড মডেলের সাফল্য। এখন বলতে পারো ভাইয়া তাহলে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতাগুলো কি ছিল? রাদারফোর্ড মডেলের এগুলো ছিল সাফল্য। সীমাবদ্ধতা বললে মনে রাখবা ম্যাক্স নো। ম্যাক্স নো মানে হচ্ছে ম্যাক্সওয়েলের তরঙ্গ, তড়িৎচুম্বক তরঙ্গ এটাকে সমর্থন করে না। আর নো দিয়ে বলবো যে সবই নো, যেমন একটার বেশি ইলেকট্রন থাকলে বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না, বা বর্ণালীর ব্যাখ্যাই দিতে পারে না সে। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না, তারপর গ্রহ নক্ষত্রের সাথে তুলনাটা সঠিক হয়নি, এই কথাগুলো বইতে লেখা আছে। সুতরাং তুমি জাস্ট মনে রাখবা ম্যাক্সওয়েলের তরঙ্গকে, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্বকে সমর্থন করে না, আর বাকি যা আছে সবই হচ্ছে নাবোধক, সবই হচ্ছে নাবোধক। এগুলো হচ্ছে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। আর এগুলো কি ছিল? রাদারফোর্ড মডেলের সার্থকতা, সার্থকতা বা সাকসেস। এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কবির স্যারের বই থেকে নেওয়া বোর মডেলের সীমাবদ্ধতা। আমি একটু লিখে দিই, নাহলে তোমরা বুঝতে কষ্ট হবে। এটা হচ্ছে বোর মডেলের সীমাবদ্ধতা। এটা বোর মডেলের সীমাবদ্ধতা নাকি রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা? খেয়াল করে দেখো, এটা রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা, নট বোর মডেল।
রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা, মানে আমি যেটা বলেছিলাম রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতার ক্ষেত্রে সব কিন্তু না বোধক। খেয়াল করে দেখো, সবাই খেয়াল করো, না না, ঠিক আছে, না, সব হচ্ছে না বোধক। আমাদের এই মডেল অনুসারে ইলেকট্রনের যে বিকিরণ সেটা অবিচ্ছিন্নভাবে ঘটার কথা, কিন্তু বাস্তবে রেখাগুলোকে আমরা কিরকম দেখি? বিচ্ছিন্ন এবং উজ্জ্বল দেখি। বর্ণালী বিচ্ছিন্ন এবং উজ্জ্বল হয়। বর্ণালীর ব্যাপারে কোনো ধারণাই দেওয়া হয়নি। কক্ষপথের আকার আকৃতি সংক্রান্ত কোনো ধারণাই দেওয়া হয়নি। ইলেকট্রনের আবর্তন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, কিন্তু কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া হয়নি। পাশাপাশি বহু ইলেকট্রন কিভাবে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে সেটার ব্যাখ্যা দেওয়া হয়নি, কারণ সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। সৌরজগতে তো একটা কক্ষপথে একটাই গ্রহ, ঠিক আছে। এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। মোসলে সাহেব 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেছেন এক্স রে বর্ণালী পরীক্ষার সাহায্যে। একটা বৈশিষ্ট্যমূলক পূর্ণ সংখ্যা যেটাকে জেড দিয়ে প্রকাশ করা হয় সেটা আবিষ্কার করেছেন। সেটাকে উনি পরমাণু ক্রমাঙ্ক, যেটাকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার, যেটা মূলত প্রোটন সংখ্যা, যেটা মূলত কি প্রোটন সংখ্যা, এই অ্যাটমিক নাম্বারটা আবিষ্কার করেছেন। বোর মডেলের সীমাবদ্ধতা খেয়াল করো। সাফল্যগুলো তো আমরা জানি। সীমাবদ্ধতার ক্ষেত্রে আমি এভাবে মনে রাখতে বলি, বোর মডেলের সীমাবদ্ধতা মনে রাখার উপায় হচ্ছে নো বিদেশ। দেখো এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? প্রথম কথা, বি ফর বাই ডাইমেনশনাল। বাই ডাইমেনশনাল মানে 2D, অর্থাৎ পরমাণুকে দ্বিমাত্রিক রূপে ব্যাখ্যা করা হয়েছে, যেটা সঠিক না। ডি ফর ডি ব্রগলি। ডি ব্রগলি ইলেকট্রনের কণা এবং তরঙ্গ ধর্ম সম্পর্কে ধারণা দিয়েছেন। আমাদের বোর মডেলে ইলেকট্রনকে কণা হিসেবে কনসিডার করা হয়েছে, তরঙ্গ হিসেবে না। ই আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি, ঠিক আছে, সেটা এটাকে সমর্থন করে না। এস স্পেকট্রাম। এস দিয়ে কি মনে রাখবো? স্পেকট্রাম। স্পেকট্রাম মানে বাংলায় বর্ণালী। এটা একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না। এছাড়া এস দিয়ে মনে রাখতে পারি স্টার্ক ইফেক্ট, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালীতে সূক্ষ্মরেখা সৃষ্টি, এটাকে বলা হয় স্টার্ক ইফেক্ট। স্টার্কের সাথে আরেকটা শিখে রাখবা, জি ম্যান ইফেক্ট। জি ম্যান ইফেক্টটা কি? চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালীতে সূক্ষ্মরেখা সৃষ্টি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণটা এইচ দিয়ে, সেটা কি? হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই অনিশ্চয়তা নীতি বোর মডেলকে সমর্থন করে না। এটা অরবিটালকে সমর্থন করে, কিন্তু অরবিটকে সমর্থন করে না, ঠিক আছে। তাহলে এই কথাগুলো খেয়াল করে দেখি। আমাদের লিঙ্কন স্যারের বইতে লেখা আছে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধির সাথে দেখা যাবে কি? বৃদ্ধির সাথে, প্রাবল্য বৃদ্ধির সাথে বিভক্ত রেখাগুলোর পরিমাণ পাওয়া যায়, বৃদ্ধি পাওয়া যায়। স্টার্ক প্রভাবের কথা আমরা জানি, তড়িৎ বললেই স্টার্ক। ইলেকট্রিসিটিতে কি স্পার্ক হয় না? স্পার্ক দিয়ে মনে রাখবা স্টার্ক। আর বর্ণালীর তীব্রতার ব্যাখ্যা, এটা দিয়ে ব্যাখ্যা করা যাবে না, আপেক্ষিকতার তত্ত্ব মেনে চলে না। এই কথাগুলো খেয়াল করছো? আমি সুন্দর একটা নিউমোনিক দিয়ে মুখস্থ করাই দিলাম। এবং বলা হচ্ছে এই মডেল অনুযায়ী ইলেকট্রন শুধু কণা প্রকৃতির। তাই দেখা যায় ডি ব্রগলির যে দ্বৈত আচরণ, ইলেকট্রনের যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আছে, সেটাকে এই বোর মডেল সমর্থন করে না। এখন আমাদের বইয়ের আরেকটা জায়গায় আসলাম, সেটা হচ্ছে পরমাণুর ভর প্রকাশ করার জন্য যে স্কেল আর কি, আপেক্ষিক পারমাণবিক ভর প্রকাশ করার স্কেল 3টা আছে। এখন হাজারি স্যারের বইতে কি ইনফরমেশন নাই যেটা কবির স্যার থেকে শিখতে হচ্ছে? ওই বিজ্ঞানীদের নাম এগুলো অলরেডি দাগানো আছে। এই অংশটুকু তোমরা খালি দেখে নিবা যে বিজ্ঞানী ডাল্টন হাইড্রোজেন স্কেল আবিষ্কার করেছেন, বিজ্ঞানী স্টাস 1860 সালে অক্সিজেন স্কেল করেছেন। এবং এখানে খেয়াল করে দেখি অক্সিজেনের আইসোটোপ কয়টা, এটা কিন্তু ভর্তি পরীক্ষায় আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। অক্সিজেনের আইসোটোপ 3টা, ঠিক আছে। এবং এই আইসোটোপের যে গড় ভর 16, এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে, ঠিক আছে। কার্বন স্কেল 1962 সালে আইইউপ্যাক সম্মেলনে কার্বন স্কেল সর্বজনীনভাবে গৃহীত হয়েছে। এবং এখানে 1 ডাল্টন সমান কত এএমইউ, এটাও ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, এটাও কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসার প্রশ্ন। এবং এগুলো কিন্তু হাজারি স্যারের বইতেও আছে, ঠিক আছে। অক্সিজেনের একটা পরমাণুর প্রকৃত ভর কত? তার আপেক্ষিক পারমাণবিক ভরকে আমরা যদি এএমইউ দিয়ে গুণ করি,
তাহলে আমরা পেয়ে যাব অক্সিজেনের একটা পরমাণুর ভর। আমরা জানি অক্সিজেনের একটা পরমাণুর ভর হচ্ছে 16। তাহলে সেই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটা হবে অপশন এ, 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ঠিক আছে, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে এই টপিকটা কি, এই টপিকটাও কিন্তু আসলে আমাদের হাজারি স্যারের বইতে নাই। পারমাণবিক ভর নির্ণয়ে মূল কণিকার ভর ব্যবহার। এখানে একটা কথা আছে, নিউক্লিয়ার বন্ধন শক্তি। ঠিক আছে, একটা কথা হচ্ছে কি, আমরা বাস্তবে যে একটা জিনিসের ভর পাই, সাপোজ হিলিয়ামের পারমাণবিক ভর আসার কথা ছিল 4.033 AMU, বাট প্রকৃত আপেক্ষিক পারমাণবিক ভর যদিও 4.003 AMU, কিন্তু বাস্তবে আমরা সেই ভরটা কত পাই? বাস্তবে ভরটা পাই হচ্ছে বাস্তবে পাচ্ছি 4.003, কিন্তু বাস্তবের আসলে পাওয়ার কথা ছিল 4.033। খেয়াল করে দেখি 30 বেশি না? কতটুকু বেশি? 30 বলতে 0.03 বেশি, 0.03 বেশি। এখন এই 0.03টা হচ্ছে ভর ত্রুটি। এখন বলতে পারি ভাইয়া এই ভর ত্রুটি তাহলে ভরটা কমে কিভাবে? ওই যে E = mc²। এইটুকু ভর শক্তিতে রূপান্তরিত হয়ে নিউক্লিয়ার বন্ধন শক্তি গঠনে সাহায্য করে। ঠিক আছে, তার মানে ভর ত্রুটি কি কাজে সাহায্য করে? এই নিউক্লিয়ার বন্ধন শক্তি সৃষ্টি করতে সাহায্য করে। উপরে একটা এমসিকিউ দেখতে পাচ্ছি, অক্সিজেনের 3টি আইসোটোপ যথাক্রমে 16, 17, 18 এর মিশ্রণ, তাদের অনুপাত যথাক্রমে 8:1:1। ঠিক আছে, অক্সিজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত? এটা একদম উত্তর মুখস্থ, এখানে যেভাবে লেখা আছে এই যে 16.004। ঠিক আছে, এটা তো আমরা ওভাবে হিসাব করেছি, বাট এটা ক্যালকুলেট করে তোমাদেরকে বলতে হবে আর কি, যে কোনটার পরিমাণ বেশি। অবশ্যই এটার পরিমাণ সবচেয়ে বেশি। ঠিক আছে, এটার পরিমাণ 8 হলে ওইটার পরিমাণ 1, ওটার পরিমাণ 1। ঠিক আছে, তো আমরা কাছাকাছিও যদি চিন্তা করি, এভাবে যদি হিসাব করতে হয় 16, 17, 18, আমরা যদি এভারেজ করতাম তাহলে তো 17ই হতো, কিন্তু এখানে 16-র পরিমাণ তো বেশি। 16-র যে প্রপোর্শন, সেই প্রপোর্শনটা কিন্তু বেশি, 8, বাকিটা হচ্ছে 1, 1। তাহলে সেই হিসেবে একটু অঙ্ক করে আমাদেরকে বের করে নিতে হবে। বাট আমি মনে করি এত জটিলভাবে চিন্তা না করে এটা সহজভাবে বইতে যে উত্তরটা দেওয়া আছে সেটাই মনে রাখার চেষ্টা করবা। এটা এরকম অঙ্ক তোমাকে বানাই দিবে না, দিলে বই থেকে দেবে, সুতরাং বই থেকে যেটা আছে সেটা পড়ে নিলেই চলবে। আইসোমার, গুহ স্যারের বইতে এই বিচিত্র এক্সট্রা ইনফরমেশনটা আছে। মনে রাখবা আইসোমারের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দুইটাই সমান। তার মানে এখানে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা দুইটাই সমান। আর প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা দুটাই সমান, তাও ভিন্ন ভিন্ন পরমাণু কোন দিক থেকে? পার্থক্যটা হচ্ছে অভ্যন্তরীণ গঠন এবং তেজস্ক্রিয় ধর্মের মাঝে বৈসাদৃশ্য। আর এর কারণে দেখা যায় কি, তার যে শক্তিতেও ভিন্নতা থাকে। তাহলে আমরা এদেরকে কিভাবে প্রকাশ করি? একটাকে স্টেবল, আনস্টেবল এভাবে প্রকাশ করার সুযোগ আছে। আমরা চাইলে এটাকে স্টেবল, আনস্টেবল এভাবে প্রকাশ করার সুযোগ আছে, স্টার দিয়ে প্রকাশ করার সুযোগ আছে। ঠিক আছে, এটাকে আমরা বলি আইসোমার। আর আইসোস্টার জিনিসটা কি? আইসোস্টার খেয়াল রাখবা, এই আইসোস্টারটা হচ্ছে যেখানে পরমাণুর সংখ্যা সমান এবং ইলেকট্রন সংখ্যা সমান এরকম অণু। ঠিক আছে, আমরা আইসোমারের কথা যখন বলি এরা কিন্তু দুইটা পরমাণু। আইসোমার কিন্তু যৌগেরও হয়, তবে এটা পরমাণুর দিক থেকে আইসোমার কোনটা সেটা বোঝাচ্ছে। আর আইসোস্টার সবসময় অণুর জন্য, আইসোস্টার কিন্তু পরমাণুর জন্য না, অণুর জন্য। খেয়াল করে দেখি, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড প্রত্যেকের মাঝে পরমাণুর সংখ্যা 3টা, আবার মোট ইলেকট্রন সংখ্যা 22টা। অর্থাৎ পরমাণুর সংখ্যাও সমান, ইলেকট্রনের সংখ্যাও সমান, এরকম দুটি যৌগকে বা অণুকে আমরা বলবো আইসোস্টার। সিমিলারলি যে দুইটা এক্সাম্পল আছে, বেনজিন আর এই যে বোরন নাইট্রাইট যেটা আর কি, হোয়াটএভার, আমরা এভাবে 42টা মনে রাখবো। ঠিক আছে, আইসো ইলেকট্রনিক, এটা ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করার কিছু নাই। এটা থেকে পরীক্ষায় কি প্রশ্ন আসে? পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসে কোনটি বড়, কোনটি ছোট, এই টাইপের প্রশ্ন আসে। কোনটি বড়, কোনটি ছোট। যেমন আমরা জানি ক্যাটা ছোট হয়, অ্যানা বড় হয়। ক্যাটা ছোট হয়, অ্যানা বড় হয়, এবং যত চার্জ তত ছোট। তাহলে এই যে সিলিকন 4+, এটা হবে স্মলেস্ট, আর এদিকে নাইট্রাইট 3+, এটা হবে লার্জেস্ট, কারণ এটার চার্জ বেশি। মনে রাখবো ক্যাটা ছোট, অ্যানা বড়, যত চার্জ তত। ক্যাটায়নের চার্জ বেশি হলে তত ছোট, অ্যানায়নের চার্জ বেশি হলে তত বড়। সিমিলারলি আমরা এখানে বলতে পারি যে এইটা লার্জেস্ট
আর অন্যদিকে স্ক্যান্ডিয়াম 3+, এটা স্মলেস্ট। ওকে, এবং ইলেকট্রনের সংখ্যাগুলো খেয়াল করে দেখি, এখানে 10টা করে আছে, 18টা করে আছে। এখন দেখতে পাচ্ছি বিভিন্ন অস্থায়ী মূলকণিকা যেগুলো আছে, সেই অস্থায়ী মূলকণিকার একটা চার্ট ঘোষারের বই থেকে নেওয়া হয়েছে। এখান থেকে পরীক্ষায় কি আসতে পারে? এখনো পর্যন্ত এদের যে আবিষ্কারকের নাম সেগুলো কিন্তু আসেনি। তবে আমার মতে এইটুকু ইনফরমেশন জানতে পারো যে পৃথিবীতে সবচেয়ে হালকা কণিকা কোনটা? উত্তর হবে, অনেকে ইলেকট্রন বলি, বাট ইলেকট্রন না, ইলেকট্রন না। ইলেকট্রনের চেয়েও খেয়াল করে দেখো, ইলেকট্রনের ভর অপেক্ষা কম নিউট্রিনো। ইলেকট্রনের ভর অপেক্ষা কম নিউট্রিনো। আর ইলেকট্রনের বিপরীত কণা কোনটা? অনেকে প্রোটন বলে ফেলি, না, ইলেকট্রনের বিপরীত কণা হচ্ছে পজিট্রন। ইলেকট্রনের বিপরীত কণা হচ্ছে পজিট্রন। প্রোটন বলা যাবে না, পজিট্রন, কারণ এটার ভর ইলেকট্রনের ভরের সমান। ঠিক আছে, এবং চার্জ কি? ধনাত্মক। প্রতীকটাও খেয়াল করে দেখো, 0 1 ওদিকে প্লাস, মাইনাস দিলে তখন বলা যেত বিটা রশ্মি, আর যেহেতু প্লাস দিয়েছি সুতরাং এটা কি হবে? পজিট্রন হবে। ওকে, আর প্রোটনের বিপরীত রাশি বললে আবার ইলেকট্রন বলা যাবে না, বলতে হবে অ্যান্টি প্রোটন। কোনটার চার্জ প্লাস মাইনাস জিরো তিনটাই হওয়া সম্ভব? খেয়াল করো, প্লাস মাইনাস জিরো তিনটাই হওয়ার সুযোগ আছে পাইমেসন। পাইমেসনের প্লাস মাইনাস জিরো তিনটাই হওয়ার সুযোগ আছে। ওকে, হোয়াট এভার, আমাদের এরপরে এই জায়গাটাতে আবার ওই কথাটা চলে আসতেছে যে ভর ত্রুটি কোথায় যায়। জাস্ট এতটুকু মনে রাখবা, ভর ত্রুটি চলে যাবে নিউক্লিয়ার বন্ধন শক্তিতে। কেউ আবার ভুলেও ভাইবো না যে তোমাদেরকে ভর ত্রুটি বের করতে দিবে না। বিটা রশ্মির যে ক্ষয়, খেয়াল করো, -1 ওদিকে 0। বিটা রশ্মি ক্ষয় হলে কি হবে, এই ব্যাপারটা আমি তোমাদেরকে বলি। নিউক্লিয়ার বিক্রিয়াগুলোর ক্ষেত্রে সব কিছু খেয়াল রাখতে হবে, উপরেরটার সাথে উপরেরটার যোগ বিয়োগের হিসাব মিলতে হবে, নিচেরটার সাথে নিচের যোগ বিয়োগের হিসাব মিলতে হবে। যেমন এই প্রশ্নটা খেয়াল করো, একটা ইউরেনিয়াম থেকে একটা প্রোটন সরে গেলে কি হবে, বা হিলিয়াম নিউক্লিয়াস সরে গেলে কি হবে। এখানে 235 আসে, 4 আছে, তাহলে 235 থেকে 4 চলে গেলে 231। এখন দেখতে পাচ্ছ অপশন ক এবং অপশন খ দুইটাই তো 231 ওয়ালা। নিচেও দেখতে হবে 92 থেকে 2 বাদ যাবে, 92 থেকে কত বাদ যাবে? 2, 2 বাদ গেলে কত? 90। সুতরাং থোরিয়াম তৈরি হবে। কি তৈরি হবে? থোরিয়াম। একই রকম ভাবে এখানে যে কথাগুলো লেখা আছে, থোরিয়াম থেকে আলফা রশ্মি বিকিরিত হলে কি হয়, আমরা এভাবে চিন্তা করতে পারি। থোরিয়াম থেকে আলফা রশ্মি বিকিরিত হলে, থোরিয়াম থেকে যখন আলফা রশ্মি বিকিরিত হবে তখন আলফা রশ্মি মানে কি? খেয়াল করে দেখো, আলফা রশ্মির সংকেত হচ্ছে এইটা, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। ঠিক আছে, এটাই হচ্ছে কি আলফা, এটা হচ্ছে আলফা। তাহলে এটা যদি চলে যায় তাহলে 88 রেডিয়াম তৈরি হবে। কি তৈরি হবে? রেডিয়াম। রেডিয়াম নিচে হচ্ছে 88, আর উপর থেকে 4 চলে যাবে, 4 চলে গেলে 232 থেকে আরো 4 চলে গেলে কত হবে? 228। ওকে, এরকম একটা যৌগ তৈরি হবে। ওকে, একই রকম রেডিয়াম 226, যেটা উপরে 226 নিচে হচ্ছে 88, এটা থেকে বিটা রশ্মির ক্ষরণ হলে কি হবে? খেয়াল করে দেখি, বিটা রশ্মি ছিল কোনটা? বিটা রশ্মি ছিল হচ্ছে -1 E0। সেক্ষেত্রে প্রোটন সংখ্যা তাহলে বৃদ্ধি পাবে, বিটা রশ্মির ক্ষরণ হলে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 89, অর্থাৎ অ্যাক্টিনিয়াম। এটা কি হয়ে যাবে? 89 অ্যাক্টিনিয়াম, আর উপরে 226 ছিল, 226ই থাকবে। ঠিক আছে, তাহলে এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সবাই মনে রাখবা, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, বিটা রশ্মি ক্ষয় হলে, বিটা রশ্মি ক্ষয় হলে কিসের সৃষ্টি হয়? আইসোবার সৃষ্টি হয়, আইসোবার সৃষ্টি হয়, আইসোবার সৃষ্টি হয়। কেন? কারণ যেটা থেকে বিটা রশ্মির ক্ষয় হচ্ছে তার যে ভর সংখ্যা, খেয়াল করো, তার যে ভর সংখ্যা এবং যে জিনিসটা তৈরি হচ্ছে তার যে ভর সংখ্যা, দুইটা কি হয়? সেম থাকে, ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। কোন রশ্মি ক্ষয়ের ফলে? বিটা রশ্মি ক্ষয়ের ফলে। আইসোবার সৃষ্টি হয় কোন রশ্মি ক্ষয়ের ফলে? বিটা রশ্মি ক্ষয়ের ফলে। বোঝা গেল? এটা একটা ইন্টারেস্টিং জিনিস না? আচ্ছা, নিচের বিক্রিয়াটা দেখি। বলতে চাচ্ছি যে হিলিয়াম যোগ করা হইলে এই জিনিসটা পয়দা হইতেছে, এটা একটা নিউক্লিয়ার ট্রান্সমুটেশন রিঅ্যাকশন। ট্রান্সমুটেশন রিঅ্যাকশন, যোগ বিয়োগ করি, 32 আর 1 তার মানে 34, এদিকে 4 থাকলে এদিকে 30 থাকবে, আবার নিচে আছে 16। ওয়েট, এখানে কিন্তু 2 দেয়া আছে, খেয়াল করবা কিন্তু, এই ভুলটা আমারও হয়ে যায়। 2 যেহেতু দেয়া আছে তাহলে উপরেও 2 হবে। সো 32 আর 2 34, 34 যদি হয় তাহলে 4 হলে এখানে 30 হবে, আর এখানে 16, আর 16 যেহেতু আছে 2, আর এদিকে 2 এর সাথে শূন্যকে গুণ করলে তো 2ই থাকে,
সুতরাং নিচে হবে কত? নিচে হবে 14। 14 আর 30, সুতরাং সঠিক উত্তরটা হচ্ছে সিলিকন। কি হবে? সিলিকন। এদিকে খেয়াল করি আমাদের রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, সেটার একটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা হাজারি স্যারের বইতে লেখা নেই, সেটা কবির স্যারের বইতে আছে। খেয়াল করো কি বলা আছে। 1911 সালে রাদারফোর্ড অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন আলফা কণা পরিচালনা করেন কোন গ্যাসের মধ্যে? নাইট্রোজেন গ্যাসের মধ্যে। নাইট্রোজেন গ্যাসের মধ্যে যখন এই আলফা কণাটা রেডিয়াম থেকে দেয়া হয়েছে আর কি, তখন হঠাৎ করে খেয়াল করলেন যে এই নাইট্রোজেন আর নাইট্রোজেন নাই, সেটা কিসে রূপান্তরিত হয়ে গেছে? অক্সিজেনে পরিণত হয়ে গেছে। খেয়াল করতে হবে, এটা পরীক্ষায় আসে। নাইট্রোজেন কিসে রূপান্তরিত হয়ে যায়? অক্সিজেন। আমরা আলফা কণা দেওয়ার পরে নাইট্রোজেন অক্সিজেন এবং হাইড্রোজেনের রূপান্তর হয়ে গেছে। আলফা কণার সাথে মিশে নাইট্রোজেন এবং কি বলা যায়, হাইড্রোজেনের রূপান্তর হয়ে, অক্সিজেন এবং হাইড্রোজেনের রূপান্তর হয়ে গেছে। এরপরে তেজস্ক্রিয়তার প্রয়োগ যে টপিকটা, সেই টপিকে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে। যেমন চিকিৎসা বিজ্ঞানে কোন কোন রোগে, এটার পাশে আমি একটু 3 স্টার দিচ্ছি, এটা তোমাকে অবশ্যই জানতে হবে। এখনো ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসেনি, কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এটা চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত। যেমন কোবাল্ট 60, ঠিক আছে, কোবাল্ট 60 খেয়াল রাখবা। এই যে কোবাল্ট 60 এর সাহায্যে ক্যান্সার নিরাময়, এই কথাটা মনে রাখতে হবে। ফসফরাস 32 দিয়ে রক্তাল্পজনিতা রোগ পলিসাইথেমিয়া ভেরার চিকিৎসা করা হয়। আয়োডিন যে থাইরয়েড গ্রন্থি, এটা তোমরা পারবা, বাকি দুইটা একটু কষ্ট করে মনে রাখবা। একই রকমভাবে পৃথিবীর বয়স নির্ধারণ বললে কার্বন 14 এর কথা আসে। একই রকমভাবে আমাদের খাদ্যদ্রব্য সংরক্ষণের কথা, বীজ সংরক্ষণ বললেও ফসফরাস 32 আসবে। ঠিক আছে, জীবনের রহস্য উদ্ঘাটন, এটাও আমি বলবো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস অন্তত পড়ার চেষ্টা করবা। আর পৃথিবীর বয়স নির্ধারণে কার্বন 14 ডেটিং করা হয়। এই তিনটা জিনিস, ঠিক আছে। আমাদের এই প্রশ্নগুলো একটু খেয়াল করি, যেগুলো আমাদের বোর বলতেছি, কবির স্যারের বইতে আছে। হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের শক্তি, ঠিক আছে, এখানে একটা সূত্র আমাদের জানা জরুরি। n-তম কক্ষের শক্তিটা 1 নম্বর কক্ষপথের শক্তির n² গুণ, 1/n² গুণ। তাহলে আমাদের প্রথম কক্ষপথের শক্তি যদি এটা হয়, তাহলে দ্বিতীয় কক্ষপথের কত হবে? 2 হলে এদিকে 2² হবে, 1/2²। সুতরাং সঠিক উত্তরটা হচ্ছে ঘ। ওকে। বোর পরমাণু মডেলের ভিত্তি কোনটা? বোর পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। আর কোয়ান্টাম তত্ত্ব প্লাঙ্কের যে সমীকরণে E=h কে রিপ্রেজেন্ট করে। ডি ব্রগলির সমীকরণটা মনে রাখবা, যেখানে তরঙ্গ এবং কণা দুটোকেই প্রকাশ করা হয়েছে λ=h/mv, ঠিক আছে। ডি ব্রগলির সমীকরণের ব্যবহার, এটা হচ্ছে এক্সট্রা। এই এক্সট্রাটা গুহ স্যারের বই থেকে আছে, ঠিক আছে। এটা তো আমার মতে এই জিনিসগুলো থেকে এখনো পরীক্ষায় প্রশ্ন আসেনি, বাট এটা যে এক্সিস্ট করে সেটা তোমাদেরকে একটু জানান দেয়া, ঠিক আছে। এখানে আমার মতে তোমরা এতটুকু মনে রাখো যে প্রতি সেকেন্ড ইলেকট্রনের আবর্তন সংখ্যা, ইলেকট্রনের গতিবেগ ডিভাইডেড বাই পরিধি। এর বাইরে বাকি যেগুলো আছে এগুলো তোমার না পড়লেও চলবে, বাট এগুলো যে আছে বইতে, যেরকম বিচিত্র তথ্য আছে, আকাশ থেকে যাতে না পড়ো এই জন্য দেখাই দিচ্ছি। এখনো পর্যন্ত এখান থেকে প্রশ্ন আসেনি। ওকে। আর এটা মনে রাখার কোনো আলাদা ব্যবস্থাপনাও নাই, কারণ এখানে কিছু থিওরি আছে যেগুলো না জেনে এগুলো মুখস্থ করার কোনো সুযোগ নাই। সুতরাং জাস্ট এটা একটু দেখে রাখো যে আছে, বাট এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। বোর সামারফিল্ড পরমাণু মডেল, ঠিক আছে, এটার ব্যাপারে কি পড়বা? মনে রাখবা, বর্ণালীতে যে সূক্ষ্ম রেখা দেখা যায়, সেই সূক্ষ্ম রেখা ব্যাখ্যার জন্য বিজ্ঞানী অ্যামন্ড সামারফিল্ড বোর মডেলের সংশোধন করে 2টি প্রস্তাব করেন। এর মাঝে প্রথম প্রস্তাবটা হচ্ছে উনি ইলেপটিক্যাল কক্ষপথের ধারণা দিয়েছেন, অর্থাৎ উপবৃত্তাকার কক্ষপথ, ঠিক আছে। এবং এখানে বলা হয়েছে যে এই শক্তি স্তরে অবস্থানকালীন সময় নিউক্লিয়াস হতে ঘূর্ণায়মান ইলেকট্রনের দূরত্ব পরিবর্তনশীল হয়। আর প্রস্তাবনা দ্বিতীয়টা হচ্ছে ইলেকট্রনের গতিপথ একই রকম অরবিটের বিভিন্ন অংশে বিভিন্ন রকম হয়, ঠিক আছে। এখানে বলা আছে যে ঘূর্ণনের ফলে নিউক্লিয়াস হতে ইলেকট্রনের দূরত্ব যখন পরিবর্তন হবে, গতিরও পরিবর্তন হবে। এই কথাটা বুঝেছে আর কি, মানে গতিটা সবখানে সমান না, এখানে জাস্ট এই কথাটা বলা হয়েছে নিউক্লিয়াসের নিকটবর্তী অবস্থানে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগটা সর্বোচ্চ হবে আর দূরবর্তী স্থানে সর্বনিম্ন হবে। দূরবর্তী অবস্থানে গতিবেগটা হবে সর্বনিম্ন, এই কথাটা খেয়াল রাখবা। সীমাবদ্ধতা এটাও একই রকম, যে এটা শুধুমাত্র একটি ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু সেটাকে ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রনকে ব্যাখ্যা করতে পারেনি। আর এটা দ্বারা
জিম্যান ফলাফল, স্টার্ক ফলাফল এগুলোকে সফলভাবে ব্যাখ্যা করা যায়নি। সমারফিল্ডের নামটা আমরা কোথায় কোথায় মনে রাখবো? যদি পরীক্ষায় প্রশ্ন আসে অরবিটাল, তাহলে উত্তর হবে সমারফিল্ড। মানে সমারফিল্ড কোন কোন ক্ষেত্রে উত্তর হবে সেটা আমি একটু বলে দিচ্ছি। অরবিটালের কথা, উপশক্তি স্তরের কথা, উপবৃত্তাকার কক্ষপথের কথা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের কথা। ঠিক আছে, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে উত্তর হবে সমারফিল্ড। ওকে, এই দুইটা ইনফরমেশন পড়তে হবে। এটা কিছু ভর্তি পরীক্ষায় অলরেডি আসছে। এটা গুহ স্যারের, কবির স্যারের বইতে আছে এবং গুহ স্যারের বইতে আছে যে প্রতিটি উপশক্তি স্তর ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত, আর স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে যদি আমরা প্রকাশ করার চেষ্টা করি সেক্ষেত্রে নির্দিষ্ট স্পিনের ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে। আমরা তো নর্মালি একটা শক্তি স্তরের জন্য বলি কি, যদি আমরা শক্তি স্তরের কথা বলি, এটা আমরা পড়ি শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যেটাকে এল দিয়েও প্রকাশ করা যেতে পারে, এল ইকুয়াল টু mvr ইকুয়াল টু n h বাই 2 পাই, তাই না? এখানে n হচ্ছে কি শক্তি স্তর। ঠিক আছে, উপশক্তি স্তর বললে h রুট l ইন্টু l প্লাস 1 বাই 2 পাই। আর অন্যদিকে উপশক্তি স্তর না বলে স্পিন যদি বলা হয়, এখানে তো বলা হয়েছে উপশক্তি স্তর, এখানে যদি স্পিনের কথা বলা হয় তখন উত্তর হবে এটা h রুট s ইন্টু s প্লাস 1 ডিভাইডেড বাই 2 পাই। কোয়ান্টাম সংখ্যার যে উৎস, সেই উৎসটা কি? উৎসটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব না, কোয়ান্টাম বলবিদ্যা। ঠিক আছে, কোয়ান্টাম তত্ত্বের উপর, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত কোনটা? আমাদের বোর মডেল। ঠিক আছে, এটার উত্তর হবে কোয়ান্টাম মেকানিক্স। কোন অরবিটালের দিক ধর্ম নাই? জানি, কার কোনো একাধিক রুম নাই, এস অরবিটাল, তাই তার কোনো দিক ধর্ম নাই। এখানে বলা হচ্ছে এখানে চিহ্নিত ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটি? খেয়াল করে দেখি, এখানে 2px বা 2py বা 2pz যে কোনোটাই হতে পারে, যেহেতু আমরা সংখ্যা রেখার মতো চিন্তা করি, xyz ও বলতে পারি, হোয়াট এভার। আমার খেয়াল রাখতে হবে এখানে n এর মান 2, এটাতে কোনো ডাউট নাই, এবং p যদি বলা হয়ে থাকে তাহলে l এর মানও 1 হবে, এটাতে কোনো ডাউট নাই। তাহলে আমার কাছে অপশন এ আর অপশন ডি এক্সক্লুড হয়ে গেল, অপশন বি এবং অপশন সি আছে। এখন খেয়াল করে দেখো, অপশন বি এবং অপশন সি এর মাঝে +1 -1 এই জায়গাটাই হচ্ছে আমাদের দ্বন্দ্ব। এটা কি +1 বলবো না -1 বলবো? এখানে একটা জিনিস চিন্তা করতে পারি, সংখ্যা রেখার মতো বাম পাশে প্লাস, ডান পাশে বাম পাশে মাইনাস, ডান পাশে প্লাস, এভাবে চিন্তা করতে পারি যে -0 প্লাস -1 0 +1, এভাবে চিন্তা করতে পারি। সেই হিসেবে উত্তরটা হবে +1। তবে আমি বলবো এখানে আসলে ইম্পর্টেন্ট আসলে +1/2 এই কথাটা মাথায় রাখা নাকি -1/2 কথাটাকে মাথায় রাখা। এখানে একটা কথা হচ্ছে প্রথমে +1/2 স্পিন দিয়ে ফিল আপ করবে, তারপর -1/2, এভাবে চিন্তা করা যায়। সুতরাং সেই ক্ষেত্রে সঠিক উত্তরটা হচ্ছে অপশন এটা দিস। ওকে, এইটা হবে সঠিক উত্তর। প্রথমে +1/2 দিয়ে ফিল আপ করা হচ্ছে। এখানে আসলে ওভাবে +1 0 -1 এভাবে বলা যায় না। p x y z এটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি। সবসময় মনে রাখবা, যেখানে শুধুমাত্র z আছে, লাইক pz, এটার জন্য মানটা 0, dz স্কয়ার এটার জন্য মানটা 0, fz কিউব এটার জন্য মানটা 0। কিসের মান? সহকারী ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান কি হবে? 0 হবে। ঠিক আছে, ক্ষার ধাতুর বর্ণালীতে অতি সূক্ষ্ম রেখাগুলোকে ব্যাখ্যার ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম নাম্বার ব্যবহৃত হয়। এখানে যে কথাগুলো মনে রাখতে, এগুলো হচ্ছে জাস্ট কিছু ফ্যাক্ট, গুহ স্যারের ফ্যাক্ট। বর্ণালীতে অতি সূক্ষ্ম রেখার কথা যদি বলা হয়, বর্ণালীতে সূক্ষ্ম রেখা বললে উত্তর হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর অতি সূক্ষ্ম রেখা বললে স্পিন কোয়ান্টাম নাম্বার। খেয়াল রাখবা, শুধু সূক্ষ্ম রেখা বলা হলে উত্তর হতো অ্যাজিমুথাল। উত্তর কি হতো? অ্যাজিমুথাল বা অ্যাসিস্ট্যান্ট কোয়ান্টাম নাম্বার।
বা অ্যাসিস্ট্যান্ট কোয়ান্টাম নাম্বার, বাট অতি সূক্ষ্ম যেহেতু বলা আছে উত্তর হবে স্পিন কোয়ান্টাম নাম্বার। একই রকমভাবে এস অরবিটালের কোনো নোডাল তল নেই, একই রকম যাদের ওই যে জিরো, যাদের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা জিরো, তাদের জন্য কিন্তু নোডাল তল নেই। ঠিক আছে, ডিজেড স্কোয়ারের কোনো নোডাল তল নেই। ইলেকট্রনের ঘনত্বের উপর ভিত্তি করে অরবিটালের আকৃতি নির্ধারণ করা যায়। ঠিক আছে, যাই হোক আসি, আমরা এইটুকু বুঝছি, এরপরে সামনে জায়গায় ইলেকট্রন বিন্যাসের প্রয়োগ হচ্ছে তিনটা কি, এই যে খেয়াল করি, যোজ্যতা, অবস্থান আর হচ্ছে সক্রিয়তা। যোজ্যতা, অবস্থান, সক্রিয়তা, এই তিনটাকে নির্ধারণ করা যায়। আমাদের কবির স্যারের বইতে এই বিচিত্র তথ্যটা আছে, মনে রাখবা পর্যায় সারণীতে গ্রুপ এবং পিরিয়ডের সংখ্যার ব্যাপারে একটা ব্যাপার খেয়াল রাখবা। যদি বলা হয় সর্বাধুনিক পর্যায় সারণী, তাহলে গ্রুপের সংখ্যা 18, পিরিয়ডের সংখ্যা 7। যদি বলা হয় আধুনিক পর্যায় সারণী, তাহলে গ্রুপের সংখ্যা 9, পিরিয়ডের সংখ্যা 7। এখন এই 9টার মাঝে তাহলে কি থাকে? সাবগ্রুপ আছে, সাবগ্রুপ এ, সাবগ্রুপ বি। ওকে, এভাবে। আর সাবগ্রুপ এ, সাবগ্রুপ বি, এটা তো মনে রাখতেই হবে। সাবগ্রুপ এ কারা? সাবগ্রুপ এ হচ্ছে এস এবং পি ব্লক। সাবগ্রুপ বি কারা? ডি অ্যান্ড এফ ব্লক। তবে ডি ব্লকে একটা গ্রুপ আছে যার কোনো সাবগ্রুপ নাই। সাবগ্রুপ নাই কোন কোন গ্রুপের? মনে রাখতে হবে সাবগ্রুপ নাই হচ্ছে গ্রুপ 8 এবং গ্রুপ 0। গ্রুপ 0 কোনটা? আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ, এদের কিন্তু কোনো সাবগ্রুপ নেই। ঠিক আছে, এই যে লেখা আছে 8 গ্রুপের কোনো সাবগ্রুপ নেই। ঠিক আছে, তাদের 3টা মৌল পাশাপাশি সজ্জিত থাকে। তাহলে এইটা একটা এক্সট্রা ইনফরমেশন। তারপর দেখো এই যে n-1 d10 ns2 np1, তাহলে 10 আর ওইদিকে 2 আর 1 যোগ করলে কত? 13। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কত নম্বর গ্রুপের হবে? 13 নম্বর গ্রুপের হবে। আচ্ছা, সর্বাধুনিক পর্যায় সারণীতে কোনো সাবগ্রুপ নাই। ঠিক আছে, খেয়াল রাখবা সাবগ্রুপের কথাটা সর্বাধুনিকে নাই, আধুনিকে আছে। আমাদের এই সর্বাধুনিকের কথার শেষ। 3টি মৌলের, আমরা এখন তড়িৎ চুম্বক বর্ণালীর মধ্যে চলে আসছি। এখান থেকে কি পড়তে হবে? কিছু এমসিকিউ আছে আর কিছু ইনফরমেশন আছে। এমসিকিউর মধ্যে এটা দেখো, কোন মৌলের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্কটা কেমন? তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে, কম্পাঙ্ক তত বেশি হবে, শক্তি তত বেশি হবে। সুতরাং সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি। ওকে, আচ্ছা, বর্ণালীর যে শ্রেণীবিভাগ, এখানে খেয়াল করে দেখো তরঙ্গ দৈর্ঘ্যের মান আমরা পড়েছি হাজারি স্যারের বইতে যেভাবে পড়েছি, আমি সেটাও লিখে দিই যাতে তোমরা কম্পেয়ার করতে পারো। ঠিক আছে, যেমন মহাজাগতিক রশ্মি বলে একটা রশ্মির কথা বলা আছে, কোথায়? হাজারি স্যারের বইতে, বাট এখানে সেটা নাই। এখানে জাস্ট বলা আছে, হাজারি স্যারের বইতে যেটা দেওয়া আছে সেটা বলি, গামা রশ্মি হচ্ছে 0.01 থেকে 0.0005 ন্যানোমিটার পর্যন্ত। ঠিক আছে, এখানে কিন্তু কবির স্যারের বইতে খেয়াল করে দেখবা 5 × 10⁻⁴ দেয়া আছে, এটাই কিন্তু হাজারি স্যারের বইতে আছে, তাই না? আচ্ছা, আর এখানে মনে রাখতে হবে কি, অণুজীব ধ্বংস করার কাজে এটা আমরা ব্যবহার করি, খাদ্য সংরক্ষণ করার কাজে এটা আমরা ব্যবহার করি, ক্যান্সারের চিকিৎসাতেও ব্যবহার করি। শুধু তাই না, এটা কিন্তু ক্যান্সারের জন্য নিজেও দায়ী। গামা রশ্মি কিন্তু ক্যান্সারের জন্য দায়ী, গামা রেডিয়েশন। এক্স রে, খেয়াল করে দেখো এক্স রেটা যেটা লেখা আছে কবির স্যারের বইতে, হাজারি স্যারের বইতেও তাই দেয়া আছে। এক্স সংখ্যাটা কি 10 ন্যানোমিটার না? এই যে 0.01 থেকে বলতে পারি 10 ন্যানোমিটার থেকে 0.01 ন্যানোমিটার, 10 থেকে 0.01 ন্যানোমিটার। ঠিক আছে, হোয়াট এভার, এই যে 10 থেকে 0.01 ন্যানোমিটার, খেয়াল করে দেখি এটা প্রতিসম কিন্তু 10-01 প্রতিসম, এভাবে চিন্তা করা যায়। 10 থেকে 375 অতিবেগুনি, 380 পর্যন্ত লেখা আছে আমাদের হাজারি স্যারের বইতে, 10 থেকে 380 লেখা আছে। 380 থেকে 780 এটা লেখা আছে, এটা সেম, দুই জায়গায় সেম। হাজারি স্যারের বইতে 780 থেকে 1000 মাইক্রোমিটার এভাবে লেখা আছে। এটা 10⁶ ন্যানোমিটার আর এটা 1000 মাইক্রোমিটার। ওকে, এই 1000 মাইক্রোমিটার মানে কিন্তু আবার 1 মিলিমিটার, আমরা চাইলে 1 মিলিমিটারও বলতে পারি। 1 মিলিমিটার থেকে এখানে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, 30 সেন্টিমিটার, তাই না? হাজারি স্যারের বইতে লেখা আছে এটা 1 মিটার।
100 সেন্টিমিটার পর্যন্ত বলা আছে। আর 1 মিটারের চেয়ে বড় হইলে তখন সেটাকে আমরা রেডিও ওয়েভ বলি। ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা। কবির স্যার এবং হাজারী স্যারের বইতে সিগনিফিক্যান্ট ডিফারেন্স হচ্ছে এই ২টা জায়গায়, মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভে। ওকে? আচ্ছা, তাহলে এইটা একটু খেয়াল রাখতে হবে। মাইক্রোওয়েভের যে ব্যবহার, এখানে মোবাইল ফোন, ওয়াইফাই সংযোগ, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। রেডিও টেলিভিশনের সিগন্যাল, এমআরআই যন্ত্রে এনএমআর রশ্মির যে রেডিও ওয়েভ, জাহাজের সিগন্যাল বললেও কি হবে? রেডিও ওয়েভ। এরকম কিছু ইনফরমেশন আছে যেগুলো গুহ স্যারের বইতেও আছে, একসাথে পড়ে রাখতে হবে। আমাদের আণবিক বর্ণালী এই কনসেপ্টটা শুধুমাত্র কবির স্যারের বইতেই আছে। এটা মনে রাখবে হবে, আবুল কই রমণী নেমে এলো, রমণী নেমে এলো। আবুল কই রমণী নেমে এলো। আবুল দিয়ে এই কথাগুলো খেয়াল রাখবা। আবুল হচ্ছে মাইক্রোওয়েভ বা আবর্তন বর্ণালী, আর অবলোহিত বর্ণালী যেটা সেটা হচ্ছে কম্পন বর্ণালী। আবুল কই আবর্তন বর্ণালী, কম্পন বর্ণালী, ইলেকট্রন বর্ণালী, রমন বর্ণালী, ঠিক আছে, এনএমআর বর্ণালী, ইএসআর বর্ণালী, এগুলো মনে রাখার জন্য আবুল কই বলছি। বাট এখানে ওইটা মনে রাখতে হবে, আবর্তন হচ্ছে মাইক্রোওয়েভ আর অন্যদিকে কম্পন হচ্ছে অবলোহিত। মোবাইল ফোনের কার্যকারিতা কোন তড়িৎচুম্বকীয় অঞ্চলে? মাইক্রোওয়েভ। কি হবে? মাইক্রোওয়েভ। আমাদের গ্যাসীয় অবস্থায় স্থায়ী ডাইপোল মোমেন্ট বিশিষ্ট কোনো আবর্তনশীল অণু মাইক্রোওয়েভ, এটা খেয়াল রাখতে হবে। গ্যাসীয় অবস্থায় স্থায়ী ডাইপোল মোমেন্ট বিশিষ্ট কোনো আবর্তনশীল অণু মাইক্রোওয়েভ অঞ্চলে রেডিয়েশন শোষণ করতে পারে। ঠিক আছে? আর আমরা জৈব যৌগের যে কার্যকরীমূলক শনাক্ত করি, সেই কার্যকরীমূলকগুলো অবলোহিত রশ্মি শোষণ করে। এজন্য আমরা আইআর এর সাহায্যে কার্যকরীমূলক শনাক্ত করতে পারি। ঠিক আছে? এই যে কম্পন বর্ণালীকে আমরা আইআর বর্ণালীও বলি। এরপরে দেখি এনএমআর বর্ণালী কোনটা? যখন কোন একটা পরমাণুতে প্রোটন বা নিউট্রন সংখ্যা বেজোড় হয়, তখন তারা যে রেডিও তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে, এইটাকে আমরা বলি এনএমআর, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্ট। ঠিক আছে? নিরবিচ্ছিন্ন বর্ণালী, আমরা আণবিক বর্ণালী, পারমাণবিক বর্ণালী পড়েছি বা শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী পড়েছি। একটা বাড়তি নতুন ধরনের বর্ণালীর কথা এখানে বলা আছে, সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। আমরা কোনো একটা জিনিসকে উত্তপ্ত করলে একটা সময় দেখা যাবে কি সে নিজেই জ্বলছে। বিশেষ করে ধাতব জিনিসগুলো স্পষ্ট দেখা যায়। লোহাকে গরম করতে করতে একদম লাল হয়ে যায় না? তখন তার কাছ থেকে যে একটা আভা আসে, এই ভাস্বরতা বলা হয়। এটাকে কি বলা হয়? ভাস্বরতা। ভাস্বরতায় উত্তপ্ত করা হলে অবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায় বা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া যায়। ওকে? প্রতিপ্রভা, অনুপ্রভা জিনিসগুলো কিন্তু আমরা পড়েছি। কোথায় পড়েছি? হাজারী স্যারের বইতে। মনে রাখবা, প্রতিপ্রভা হচ্ছে প্রতিফলনের মতো। যতক্ষণ উদ্দীপনা ততক্ষণ আভা, তার নাম প্রতিপ্রভা। আমাদের মনে রাখতে হবে প্রতিপ্রভা কারা কারা সৃষ্টি করে। এই ইনফরমেশনগুলো হচ্ছে হাজারী স্যারের বইতে নাই। প্রতিপ্রভা কারা কারা? সোডিয়াম, মার্কারি, আয়োডিন, পেট্রোলিয়াম, কাচ। আর অনুপ্রভা সৃষ্টিকারীর কথা বললে আমাদের জিঙ্ক সালফাইডের মতো ম্যাগনেসিয়াম সালফাইড মনে থাকবে তো। জিঙ্ক সালফাইড, যেটা কিনা আমাদের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় ছিল, সেটা ছিল একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। শতপ্রভা কি? যেটা কোনো উদ্দীপনা ছাড়াই নিজে থেকে একটু পর পর আলোর বিকিরণ করে, রেডিয়াম, তাই না? তেজস্ক্রিয় পদার্থ রেডিয়াম, জিঙ্ক সালফাইড, এরা কিন্তু শতপ্রভাও সৃষ্টি করে। এদের যে মিশ্রণ, এটা শতপ্রভা সৃষ্টি করে। এটাকে বলা হয় শতপ্রভা। ঠিক আছে? এটাকে বলা হয় লুমিনেসেন্স। এটাকে কি বলা হয়? লুমিনেসেন্স, ঘুরিতে থাকে। পারমাণবিক বর্ণালী, এটাকে আমরা রেখা বর্ণালীও বলি। এখন রেখা বর্ণালী দেখে মৌল শনাক্ত করার জন্য একটা মিশ্রণ আছে। সেই মিশ্রণটার নাম হচ্ছে আরইউ পাউডার। এটার সাহায্যে আমরা আদর্শ বর্ণালী পাই এবং সে আদর্শ বর্ণালীর সাথে মিল আছে যে যে রেখা, তার উপর ভিত্তি করে আমরা মৌলকে সহজে শনাক্ত করতে পারি। ঠিক আছে? রুবি কাচের মধ্যে ম্যাঙ্গানিজ, লেড, অনেক কিছু শনাক্ত করা যায়, বাট এগুলো মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে? যে বর্ণালীগুলো, যে রেখাগুলো সবসময় থাকে, সেগুলোকে বলা হয় নাছর রেখা বা স্থায়ী রেখা। হাইড্রোজেনের ব্যাপারে এটা আমরা জানি, নিম্নচাপে বিদ্যুৎ ক্ষরণ ঘটালে গোলাপি রঙের আভা সৃষ্টি হয়। পরবর্তীতে সেটাকে যদি আমরা একটা কি বলা যায়, প্রিজমের মধ্যে দিয়ে পাস করি, এই যে দেখেন বেনিশলা লেখা আছে না? ঠিক আছে? আমাদের কবির স্যারের বইতে এটা লেখা আছে, কিন্তু হাজারী স্যারের বইতে লেখা আছে এটা আবে নীলা, আসমানি, বেগুনি, নীল, লাল। এটা হচ্ছে হাজারী স্যারের বইতে লেখা আছে। কবির স্যারের বইতে তাহলে এই ডিফারেন্ট কোনটা? বেগুনি, নীল, লাল
ঠিক আছে, কিন্তু কবির স্যারের বইতে সবুজ আছে আর হাজারি স্যারের বইতে আসমানি আছে, এই ব্যাপারটা খেয়াল রাখবা। ঠিক আছে, কবির স্যারের বইতে সবুজ আছে, হাজারি স্যারের বইতে আসমানি আছে। হাইড্রোজেনের বর্ণালীর এই যে সিরিজগুলো, এগুলো কিন্তু আমরা জানি, লাইমেন, বামার, প্যাসচেন, প্যাশন না, এটা কি হবে, প্যাসচেন, প্যাসচেন, ব্রাকেট, ফান্ড। আরও একটা সিরিজের কথা আমরা পড়ি হাজারি স্যারের বইতে, সেটা কি, হামফ্রিস। হামফ্রিস, হামফ্রিস নামে একটা সিরিজ আছে, সেটাও কোন অঞ্চলে পড়ে, অবলোহিত অঞ্চলেই পড়ে। ঠিক আছে, এবং এটার ক্ষেত্রে N1 এর মান কত, 6। তাহলে N1 এর মান 6 হলে এটা শুরু হবে 7, 8 থেকে শুরু করে একদম অসীম পর্যন্ত, আর এটার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, 7500 চাইতে বেশি হবে। হাইড্রোজেন বর্ণালীর কোন সিরিজ দৃশ্যমান অঞ্চলে পড়ে? আমরা জানি দৃশ্যমান হচ্ছে বামার, দৃশ্যমান কোনটা, এই যে বামার। ওকে, তাহলে ওই জোনটা একটু খেয়াল রাখতে পারো, তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখতে পারো। আর এটা হাজারি স্যারের বইতেও আছে, হাজারি স্যারের বইতেও আছে, এবং এইভাবে প্রশ্ন আসতে পারে, এল থেকে এম এ আসছে, এল থেকে এন এ আসছে। ঠিক আছে, এভাবে প্রশ্ন আসতে পারে। বেসিক্যালি এল থেকে এম এ না, এম থেকে এল এ। N1 হচ্ছে ইনার শেল, N2 হচ্ছে আউটার শেল, N2 থেকে N1 এ আসতেছে। ঠিক আছে, তখন আমরা কি কি কালার পাচ্ছি, অবশ্যই এটা পড়তে হবে, এবং কালারগুলোও পড়তে হবে, কোনটাকে আলফা বলে, বিটা বলে, গামা বলে, ডেল্টা বলে, পড়ে নিতে হবে। ওকে, আর এই জিনিসগুলো একবার দুইবার বের করে ফেলবা, কারণ এমসিকিউ এগুলোর প্রত্যেকটা থেকে আসতে পারে। আমি এই পেজের পাশে 3 স্টার দিচ্ছি। ঠিক আছে, এটা তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের কোন স্থানান্তরটি বর্ণালীর বামার রেখা, বামার রেখা মানে 2 নম্বরে আসতে হবে। তাহলে 2 নম্বরে আসতে হইলে N4 থেকে N2 হবে। ঠিক আছে, বাকিগুলোতে তো 2 নম্বরে আসা বোঝাচ্ছে না। ফ্লোরোসেন্ট টিউবলাইটে অতিবেগুনি রশ্মির ব্যবহার, এখানে একটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন লুকানো আছে, সেটা কি, এখানে বলা আছে ফ্লোরোসেন্ট টিউবে আর্গন এবং হাইড্রোজেন, মার্কারি বাষ্প আছে। কি আছে, মার্কারি বাষ্প আছে। কারেন্সি নোট, ইউভি রশ্মিতে ধরলে আভা ছড়ানোর পেছনে কারণ কি? ঠিক আছে, এটার পেছনে কারণ হচ্ছে ফ্লোরোসেন্ট ফসফর কালি, যে নিরাপত্তা সুতার মধ্যে যে ফসফর থাকে সেটাই কি প্রতিপ্রভাটা সৃষ্টি করে। আর অন্যদিকে হাইড্রোজেন বর্ণালীতে ইলেকট্রনের কোন স্থানান্তরে মানে এই হাইড্রোজেন বর্ণালীতে ইলেকট্রনের কোন স্থানান্তরে সৃষ্ট রশ্মি জালটাকা শনাক্তকরণে ব্যবহার করা হয়? খেয়াল করি, জালটাকা শনাক্তকরণে আমরা ইউভি রশ্মি ব্যবহার করি, সুতরাং অবশ্যই ইউভি অঞ্চলটাকে প্রকাশ করতে হবে। আমাদের লাইমেন হচ্ছে ইউভি অঞ্চল, সুতরাং সঠিক উত্তর হবে ক। ওকে, তারপরে আমরা যাই, এখানে ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, যে কোন কোন পরমাণুর আইআর রেডিয়েশনের প্রতি সক্রিয়তা আছে, যাদের এরকম ডাইপোল মোমেন্ট আছে তারা আইআর রেডিয়েশনের প্রতি সক্রিয়। কারা কারা, এই যে কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইড্রোফ্লোরিক অ্যাসিড। ঠিক আছে, জৈব এবং অজৈব যৌগের গঠন নির্ণয়ে আমরা আইআর বর্ণালী ব্যবহার করতে পারি। ঠিক আছে, এগুলো মোটামুটি আমাদের জানা। দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ে আমরা আইআর ব্যবহার করতে পারি। সবচেয়ে বেশি প্রয়োগ করি আমরা কোথায়, চিকিৎসা ক্ষেত্রে। এবং এইখানে যে ইনফরমেশনগুলো আছে এটা তোমাদের জন্য মাস্ট টু নো, এখানে যা আছে মাস্ট টু নো। নেয়ার আয়ার, মিডল আয়ার, ফার আয়ার, থার্মোগ্রাফিক আয়ার, ঠিক আছে, বডি আয়ার, প্রত্যেকটারই তরঙ্গ দৈর্ঘ্য পড়তে হবে এবং কাজ পড়তে হবে। বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যেগুলো লেখা আছে একদম ভালো মতো, যেমন বলি ক্যান্সার নির্ণয়ে আমরা কি ব্যবহার করি, আয়ার রশ্মি প্রথম ব্যবহার করি কোন ক্যান্সারে, চেস্ট ক্যান্সার মানে লাং ক্যান্সারে আমরা সবচেয়ে বেশি প্রথম ব্যবহার করা শুরু করি আইআর রশ্মি। ঠিক আছে, তারপর এখানে দেখা আছে কি, ওই যে যখন ক্যান্সার আক্রান্ত কোষের অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি বেড়ে যায় তখন রক্তের গ্লুকোজ বেশি পরিমাণে ব্যবহৃত হয় এবং অত্যধিক ল্যাকটেট বৃদ্ধি পায়, ফলে মেটাবলিক হার বৃদ্ধি পাওয়ায় ক্যান্সার আক্রান্ত স্থাপনের তাপমাত্রা বৃদ্ধি পায়। আর এই অবস্থায় আইআর রশ্মি ব্যবহার করে ক্যান্সার আক্রান্ত অংশের ইমেজিং পাওয়া যায়। ব্যাপারটা বোঝা গেছে? ক্যান্সার আক্রান্ত কোষগুলোর মাইটোটিক রেট বেশি, অর্থাৎ ডিভিশনের রেটটা বেশি, আর ডিভিশনের রেট বেশি হলে সেখানকার টেম্পারেচার বেশি হয়, সেটার উপর বেস করে আইআর ইমেজিং করা যায়। ঠিক আছে, এবং ইমেজিং করে আমরা ডিটেক্ট করতে পারি কোন জায়গায় ক্যান্সারাস সেল বা টিস্যু আছে। মস্তিষ্কের রোগ নির্ণয় বললে এই যে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা পরিমাপ করতে পারে, ডট একটা টেস্ট যেটার মাধ্যমে খুলির কর্মপদ্ধতি নির্ধারণ করা যায়। সদ্যপ্রসূত শিশুদের মস্তিষ্কের ক্ষত নির্ণয়ে আমরা ডট ব্যবহার করি, ডিফিউজ অপটিক্যাল টমোগ্রাফি। স্ট্রোকের চিকিৎসাতেও আমরা কি করি, এনআইআর ব্যবহার করতে পারি, যেটাতে নিউরো ফিডব্যাক ঘটে। ঠিক আছে, আর ফিজিওথেরাপি, ফ্রোজেন শোল্ডার,
এটা আমি এভাবে মনে রাখতাম, ফার আইআর। ফার বললেই মাথায় রাখতে হবে তিনটা শব্দ, এফ পি এস। এই যে এফ, এফ ফর ফিজিওথেরাপি, এফ ফর ফিজিওথেরাপি, এফ ফর ফ্রোজেন শোল্ডার। ঠিক আছে, এফ ফর ফ্রোজেন শোল্ডার, পি ফর ফিজিওথেরাপি, ফ্রোজেন শোল্ডার। আর পি দিয়ে ফটো ফিজিওথেরাপি, এস দিয়ে সানবাথ। ঠিক আছে, এস দিয়ে সানবাথ। এখানে মেডিকেল ডায়াগনস্টিক পদ্ধতির মধ্যে কিছু শব্দ আছে, এই শব্দগুলোকে একটু দাগাই, যেমন পালস অক্সিমেট্রি, ব্লাড গ্লুকোজ নির্ণয়। ঠিক আছে, পাশাপাশি রক্তে অক্সিজেনের মাত্রা, ইউরোলজিতে ব্লাডার সংকোচন, নিউরোলজিতে নিউরোভাস্কুলার কাপলিং এবং মাংসপেশির টিউমার নির্ণয়ে আইআর রশ্মির ব্যবহার হচ্ছে। ফার আইআর এর কাজ কি? ফায়ার আইআর শরীরের গভীরে প্রবেশ করতে তাপমাত্রা বৃদ্ধি করতে পারে এবং এটা কি করে? রক্তের চর্বি, ইউরিক অ্যাসিড এগুলোকে দূর করে। এবং বলা আছে সূর্য স্নান বা স্নানবাত, এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা এই আইআর রশ্মিটা পাচ্ছি, ফার আইআর। ঠিক আছে, এবং হৃৎপিণ্ডের ব্লকে এটা ব্যবহার করা হয়। এটা খেয়াল করো, হৃৎপিণ্ডের ব্লকের নিরাময় কোনটা? ফার আইআর। হৃৎপিণ্ডের ব্লকেট বললে ফার আইআর, এটা পরীক্ষায় আসার মতো একটা ইনফরমেশন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ইমিউনিটিকে বুস্ট করে ফার আইআর। মস্তিষ্কের 20 থেকে 30টা স্ক্যান করতে 10 মিনিট সময় নেয় কোনটা? এমআরআই মেশিন। ঠিক আছে, এগুলোর ব্যাপারে আর কিছু পড়ার প্রয়োজন নেই। এমআরআই এর ব্যাপারে আমরা জানি, এটাকে বলা হয় ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বা চুম্বকীয় অনুরণন প্রতিচ্ছবিকরণ। নিচের কোনটি এনএমআর সক্রিয়? খেয়াল করবা, এনএমআর সক্রিয় হতে হলে প্রোটনের সংখ্যা বা নিউট্রনের সংখ্যা বেজোড় সংখ্যক হতে হবে। এখানে হাইড্রোজেনই একমাত্র পরমাণু যেটার নিউট্রন তো নাই আর প্রোটন আছে একটা। আমাদের এই যে শিক্ষা পরীক্ষা রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে, এগুলো যেগুলো হাজারি স্যারের বইতে নাই, সেগুলো আমরা শিখে রাখবো। যেমন আমি বলি, এখানে কোনটা একটু অমিল? কপার, যেটা দীপশিখার বর্ণ এখানে গাঢ় সবুজ লেখা আছে, হাজারি স্যারের বইতে লেখা আছে নীলাভ সবুজ। হাজারি স্যারের বইতে লেখা আছে নীলাভ সবুজ। সুতরাং তোমরা তোমাদের মেইন বইতে এই ইনফরমেশনগুলো লিখে নিবা, মেরিট্রিক্সেও একসাথে গুছাইয়ে দেয়া আছে। এগুলো সব এক্সট্রা ইনফরমেশন। ঠিক আছে, এবং এটাও যারা ভালো করতে চাও, যারা এমনি চান্স পেতে চাও তাদের দরকার নেই, যারা খুব ভালো করতে চাও তারা পড়ে নিবা। ওকে, লবণের ক্ষারকীয় মূলকে শুষ্ক পরীক্ষা কিছু আছে, টেস্ট টিউব পরীক্ষা, চারকোল রিডাকশন টেস্ট। ঠিক আছে, এগুলো রিডিং দিতে পারো, বাট এগুলো ইম্পর্টেন্ট না। আমাদের দ্রাব্যতার নির্ভরশীলতার মধ্যে একটা জিনিস মনে রাখবো, কবির স্যারের বইতে এই বাড়তি চাপের কথা বলা আছে, যেটা গ্যাসীয় দ্রাবকের জন্য প্রযোজ্য। এটা গ্যাসীয় দ্রাবকের জন্য প্রযোজ্য। ঠিক আছে, চাপ বাড়ালে দ্রাব্যতাটা বাড়ে, এটা হেনরির সূত্র অনুসরণ করে। এখানে কার সূত্র আছে? এখানে হেনরির সূত্র কাজে লাগে। হেনরির সূত্রটা কি? সলিবিলিটি ইজ প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেসার। চাপ বাড়লে দ্রাব্যতাটা বাড়ে। যেমন কোকের বোতলে খেয়াল করে দেখো, বোতলটা খুলে দিলে বুদবুদ বের হওয়া শুরু হয়। যতক্ষণ চাপে ছিল দ্রবীভূত ছিল, চাপ কমে গেল দ্রাব্যতা হ্রাস পেয়ে গেল। ঠিক আছে, এগুলো শিখে রাখবো। এই প্যাটার্নের অঙ্কটা কিন্তু আমাদের হাজারি স্যারের বইতে নাই, কবির স্যারের বইতে আছে। S = m ডিভাইডেড বাই m মাইনাস m ইন্টু 100। এখানে m হচ্ছে দ্রবের ভর আর ক্যাপিটাল M হচ্ছে দ্রবণের ভর। এই যে পাশে লেখাই আছে, ইজি, এগুলো প্র্যাকটিস করতে হবে। দ্রাব্যতা গুণাঙ্ক। ঠিক আছে, এখানে আমাদের শেখার বিষয় কি? শেখার বিষয় হচ্ছে দ্রাব্যতার গুণাঙ্কগুলো সাধারণত স্বল্প দ্রবণীয় লবণের জন্য প্রযোজ্য, এবং দ্রাব্যতার গুণাঙ্কের মান যত বেশি হবে তত সে দ্রবীভূত হবে। সেটার উপর বেস করেই তো আমরা বলি জলীয় দ্রবণে এদের আয়নীকরণ একমুখী প্রক্রিয়া। একমুখী হইলে দ্রাব্যতার গুণাঙ্ক হয় না। কাদের জন্য একমুখী? যেগুলো হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর অন্যদিকে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যেগুলো আছে তাদের জন্য আমরা উভমুখিতা পাই, আর উভমুখিতা পেলে সাম্যাবস্থা পাই। এখানে দেখতে পারো যে কোনগুলো অদ্রবণীয় আর কোনগুলো বাস্তবে মানে মানে এগুলো অদ্রবণীয় আমরা জানি না, সিলভার ক্লোরাইড, সিলভার সালফেট, এগুলো তো আমরা জানি। এখানে ওই দ্রাব্যতার গুণাঙ্কের মান দেয়া আছে, তারপর বেস করে আমরা একটা আইডিয়া করতে পারি, যেটার গুণাঙ্কের মান যত কম তার দ্রাব্যতা তত কম। দেখো সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণাঙ্ক আছে 36, তার মানে এটা অতি দ্রবণীয়। ঠিক আছে, তো যাই হোক, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা খেয়াল করো, এটা সবচেয়ে কম। তার মানে এখানে যদি তোমাদেরকে র্যান্ডম অপশন দেওয়া হয়, এদের মাঝে সবচেয়ে কম দ্রবীভূত হবে কোনটা? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এর চাইতে কম দ্রবীভূত কোনটা হওয়ার সুযোগ আছে? আছে, এই যে কপার সালফাইড কিংবা মার্কারি সালফাইড, এগুলোর দ্রাব্যতা আরো কম। ঠিক আছে,
ফেরিক হাইড্রোক্সাইড, এটার দ্রাব্যতা অন্তত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের চাইতে কম। ঠিক আছে, তো এগুলো একটু দেখে রাখো, বাট এই মানগুলো মুখস্থ করার প্রয়োজন নাই। আর এখানে কপার সালফেটের একটা অঙ্ক আছে, কপার সালফেটের কেএসপি বলা আছে 4 × 10⁻38। সবসময় মনে রাখবা, এই যে একটা একটা যদি থাকে, মানে আমরা এটা জানি না যে একটা লবণ যদি হয় AX BY, তাহলে দ্রাব্যতা কি হবে X টু দি পাওয়ার X Y টু দি পাওয়ার Y S টু দি পাওয়ার X প্লাস Y। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখি, আমার কপার এবং সালফাইডের ক্ষেত্রে 1 টু দি পাওয়ার 1 1 টু দি পাওয়ার 1 S টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে S স্কোয়ার হবে। সুতরাং S স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 38। সুতরাং S ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ওকে, তাহলে সঠিক উত্তর কি হবে? এই যে ক। খাদ্য লবণের অধঃক্ষেপণ, সলভে পদ্ধতি এবং বৈশ্লেষণিক রসায়ন, এই তিনটাই হচ্ছে দ্রাব্যতার গুণফলের প্রয়োগ। এটা দ্রাব্যতা গুণফলের প্রয়োগ। দ্রাব্যতা গুণফলের নীতি, ঠিক আছে, দ্রাব্যতা গুণফলের নীতি এর সাহায্যে আমরা এই তিনটা কাজ করি, খাদ্য লবণের অধঃক্ষেপণ করি। ঠিক আছে, শুধু তাই না, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সম আয়ন প্রভাব। এটা সম আয়ন প্রভাবের সাহায্যেও কিন্তু আমরা এই কাজ করতেছি। এই যে যেমন দেখো, আমাদের অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড থেকে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের অধঃক্ষেপণটা আমরা করি। সলভে পদ্ধতিতে কি তৈরি করা হয়? সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা তৈরি করা হয়। ঠিক আছে, এবং এই যে বেকিং সোডার মধ্যে আমরা বাড়তি আয়ন যোগ করে তখন এটা প্রয়োগ করি আর কি। এগুলো রিডিং। আমাদের গ্রুপ 2 মনে রাখবা, বিশ্লেষণীয় রসায়নে 5টা গ্রুপ আছে। সবাই বলবা বিশ্লেষণীয় রসায়নে কয়টা গ্রুপ? বিশ্লেষণীয় রসায়নে 5টা গ্রুপ আছে। বিশ্লেষণীয় রসায়ন বললে গ্রুপের সংখ্যা মনে রাখতে হবে 5টা। এই 5টা গ্রুপের উপর বেস করে আমরা এদেরকে কিভাবে শনাক্ত করা যায় কিংবা এদের কিভাবে অধঃক্ষেপ সৃষ্টি করতে হয় সেটার একটা স্যাম্পল তৈরি করি আর কি। বাট আমার মনে হয় এগুলো না শিখে বরং তোমরা কালারে ফোকাস করো। শেষ, এখানে যে কালারগুলো আছে সেগুলো পড়ে নিবা। এটাও আমরা জানি, গুণাঙ্ক যদি হয় তাহলে A ইন্টু B হবে, যেহেতু একটা একটা করে আছে। একই রকম ভাবে আমরা যদি বলি 2.44টা অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা S, এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কোয়ার, 3 কিউব মানে 27, 27-এর সাথে 4 গুণ মানে 108। উত্তর কি হবে? 108 S টু দি পাওয়ার 5। আমাদের মেইন পড়ানোর সময় দ্রাব্যতা থেকে এই জিনিসটা পড়ানো হয় যে কোনটা দ্রবীভূত হবে কোনটা দ্রবীভূত হবে না। ঠিক আছে, এইটার ক্ষেত্রে একটা সুন্দর চার্ট আমাদের মেডিট্রিক্সেও দেয়া আছে, কবির স্যারের বইতেও দেয়া আছে, এটা পড়ে নিতে হবে। খেয়াল রাখবা, যে কোনো নাইট্রেট, সোডিয়াম, অ্যামোনিয়াম এরকম সকল লবণ পানিতে দ্রবণীয়। আমি বোনাস হিসেবে আরেকটা জিনিস লিখতে পারি, যত বাইকার্বনেট আছে সবাই দেখবা পানিতে দ্রবণীয়। ঠিক আছে, নাইট্রেট, সোডিয়াম যুক্ত যৌগ, অ্যামোনিয়াম যুক্ত যৌগ এবং বাইকার্বনেট সবগুলো হবে কি পানিতে দ্রবণীয়। সালফেটের মাঝে কিছু ব্যতিক্রম আছে, সিলভার, ক্যালসিয়াম, ব্যারিয়াম, লেড, এরা বাদে বাকি সালফেটগুলো দ্রবণীয়। ক্লোরাইড আর ব্রোমাইডের ক্ষেত্রে খেয়াল রাখবা কপার, সিলভার, মার্কারি এদের খালি কিছু এক্সেপশন আছে, বাকিগুলো দ্রবণীয়। কার্বনেট এবং বাইকার্বনেটের ক্ষেত্রে সবসময় মনে রাখবা বাইকার্বনেট মানেই পানিতে দ্রবণীয়। এই যে লেখা আছে না, কার্বনেট কিছু ব্যতিক্রম আছে, তবে কার্বনেট গুলো হচ্ছে, বাইকার্বনেট গুলো পানিতে দ্রবণীয়। একটা জিনিস এখানেও একটা জিনিস অ্যাডিশনালি বলে দিই, সেটা হচ্ছে হাইড্রোক্সাইডের ক্ষেত্রে উপর থেকে নিচে অর্থাৎ একই গ্রুপে দ্রাব্যতা বৃদ্ধি পায়। কার্বনেট ও সালফেটের ক্ষেত্রে বিপরীত, উপর থেকে নিচে দ্রাব্যতাটা কি পাবে? হ্রাস পাবে। তাহলে দেখো পানিতে দ্রবণীয় কোনটা? অবশ্যই
নাইট্রেট যেখানে দ্রাব্যতা সেখানে। যে ধাতুটি শিখা পরীক্ষায় হলুদ শিখা, এটা তো সহজ। সোডিয়ামের সাথে আমরা পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের বিক্রিয়া দিয়ে সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের সাদা অধক্ষেপ সৃষ্টি করি। তাহলে এখানে বিকারক কোনটা? পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট। লবণ দ্রবণে H2S চালনা করে সাদা অধক্ষেপ সৃষ্টি হবে কোনটার ক্ষেত্রে? খেয়াল করো, এখানে কমন সেন্স দিয়ে চিন্তা করা যায়, যেটা অবস্থান্তর ধাতু না সে সাদা অধক্ষেপ সৃষ্টি করবে। যেমন জিঙ্ক অবস্থান্তর ধাতু নয়, সে সাদা অধক্ষেপ সৃষ্টি করবে। ঠিক আছে, এখানে খেয়াল করি, ফিরে আসি। এই যে জিঙ্ক সালফাইড কি? সাদা। লেড সালফাইডের কালার কিন্তু কালো। যদিও লেড সালফাইড কপার সালফাইড শুনে মনে হইতে পারে এটার কালার ঠিক আছে, কিন্তু লেডেরটা যে কালো এটা মানতে কষ্ট হয়, কারণ লেড তো পি ব্লক। বাট স্টিল এখানে এই দুইটা কিন্তু, কপার আর লেড হচ্ছে কালো কালার, আর জিঙ্ক হচ্ছে সাদা। অ্যামোনিয়াম কার্বনেট দ্রবণ পরীক্ষা, এটাও আর একটা দ্রবণ। এটা দিয়ে মূলত আমরা ক্যালসিয়াম আয়নকে শনাক্ত করি। কাকে শনাক্ত করি? ক্যালসিয়াম। এতে কি হয়? ক্যালসিয়াম কার্বনেটে সাদা অধক্ষেপ সৃষ্টি হয়। এরপরে যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড দেই তখন কার্বন ডাইঅক্সাইড এর ধোঁয়া আসে। নেসলার দ্রবণ পরীক্ষার মধ্যে যেটা শিখে রাখতে হবে, এখানে কি লেখা আছে খেয়াল করছো? মতান্তরে দিয়ে দেয়া আছে। হাজারি স্যারের বইতে কিন্তু লেখা আছে K2HgI4 পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, বাট কবির স্যারের বইতে এটা ট্রাই আয়োডো মার্কিউরেটও দেয়া আছে। সো অপশনে ওইটা না থাকলে এটা দাগাবা, দুইটাই থাকলে ওইটা দাগাবা। ওকে, আচ্ছা। এবং এখানে অধক্ষেপটা পরে বাদামি কালারের, এই কথাটা মনে রাখতে হবে। এটার সাহায্যে আমরা অ্যামোনিয়াম আয়নকে নিশ্চিত করতে পারি। আর নেসলার দ্রবণের ব্যাপারে এটা লেখা আছে ট্রু, বাট মনে রাখবা নেসলার দ্রবণ হচ্ছে K2HgI4। এখানে অম্লীয় মূলকের যেগুলো দেয়া আছে, সিলভার নাইট্রেট, আমরা সিলভার নাইট্রেট দিয়ে ক্লোরাইডকে শনাক্ত করতে পারি। এই ব্যাপারগুলো মনে রাখবা। সিলভার নাইট্রেট দিয়ে ক্লোরাইড শনাক্ত হয়। ব্যারিয়াম নাইট্রেট দিয়ে দুইটা জিনিস শনাক্ত হবে, সালফেট এবং কার্বনেট। তবে কার্বনেটের জন্য পরবর্তীতে তুমি HCl দিলে বুদবুদের মতো সাদা ধোঁয়া সৃষ্টি হবে, যেটা সালফেটের জন্য হবে না। ঠিক আছে, এভাবে HCl দিয়ে পরে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। লেড অ্যাসিটেট, এটা দিয়ে সালফেট, কার্বনেট, ক্লোরাইড তিনটাকে আইডেন্টিফাই করা যাবে, এবং তিনটা কেসে কি হবে? সাদা অধক্ষেপ সৃষ্টি হবে। তিনটা কেসে সাদা অধক্ষেপ সৃষ্টি হবে। বলয় পরীক্ষা, এইটা ভর্তি পরীক্ষার জন্য তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ। এটাকে আমরা বলি রিং টেস্ট। ঠিক আছে, রিং টেস্টের সাহায্যে আমরা নাইট্রেট আয়ন শনাক্ত করি। রিং টেস্টের সাহায্যে কোনটা শনাক্ত করব? নাইট্রেট আয়ন। অম্লীয় মূলকের শুষ্ক পরীক্ষার মাঝে এই নাইট্রেট মূলক পরীক্ষার জন্য রিং টেস্টের কথা যে বলা হয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছি। সবাই মনে রাখবা, নাইট্রোজেন ডাইঅক্সাইডের কালারটা হচ্ছে বাদামি। নাইট্রোজেন ডাইঅক্সাইডের কালারটা কি হবে? বাদামি। আর হ্যালাইড লবণের জন্য আমরা জানি বিভিন্ন কালার দেখে বোঝা যায়। সবুজ হাব হচ্ছে ক্লোরিন, বাদামি হইতেছে ব্রোমিন। যদিও এটা লাল কালারের কি হয়, তরল হওয়ার কথা আর কি। বাদামি ধোয়া দেখলে ব্রোমিন, বেগুনি ধোয়া দেখলে আয়োডিন, বাট এগুলো কক্ষ তাপমাত্রায় তরল আর কক্ষ তাপমাত্রায় কঠিন। হ্যালোজেন শনাক্তকরণে ওই কালারগুলো আলাদা করে লেখা আছে, তোমরা এটা পড়ে নিলেই হয়ে যাবে। এবং এটা কিন্তু 3 স্টার, এইটা 3 স্টার, এটা পড়ে নিতে হবে। এখানে বোঝার কিছু নেই, জাস্ট কালারগুলো মনে রাখবা। এবং এখানে যে কথাগুলো লেখা আছে এই এডিশনাল কথাগুলো মনে রাখবা। বাষ্প দিয়ে হ্যালাইডের উপস্থিতি আমরা নির্ণয় করতে পারি। কেলাসন, এবার আমরা একদম বিশ্লেষণীয় রসায়নের শেষ পর্যায়ে চলে আসছি। সেটা হচ্ছে কেলাসন প্রক্রিয়া কি কি দ্রাবক ব্যবহার করা যেতে পারে। এটা মূলত একটা আইডিয়া দিচ্ছে কার পোলারিটি বেশি, কার পোলারিটি কম। ঠিক আছে, পোলারিটি কার বেশি? পানি। যত অ্যালকেনের দিকে যাবে পোলারিটি তত কম হবে। সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেটের মিশ্রণ থেকে তাদের পৃথকীকরণের পদ্ধতি কি? ঠিক আছে, এখানে অধক্ষেপ সৃষ্টির সুযোগ আছে বা কেলাসিত করার সুযোগ আছে। উত্তর হবে কি? কেলাসন। দুটি যদি হয় তখন উত্তর কি হবে? কেলাসন। আর একটা জিনিসের স্ফুটনাঙ্ক 82 আর একটা স্ফুটনাঙ্ক 112। খেয়াল করে দেখো দুইজনের স্ফুটনাঙ্কের তফাৎটা কি 40 না 40-এর চেয়ে কম যদি হয় তাহলে উত্তর হবে আংশিক পাতন। 40-এর চেয়ে কম হলে আংশিক পাতন। পাতন 4 প্রকার লেখা আছে, কিন্তু হাজারি স্যারের বইতে সেটা 5 প্রকার দিয়ে রাখছে। হাজারি স্যারের বইতে 5 প্রকার। হাজারি স্যারের বইতে আরো একটা বাড়তি আছে, সাধারণ পাতন, আংশিক পাতন, নিম্নচাপ পাতন, স্টিম পাতন। আর একটা কি পাতন আছে হাজারি স্যারের বইতে? বাষ্প পাতন। নাকি স্টিম পাতনের কথা এখানে লেখা আছে না? স্টিম পাতন মানেই বাষ্প পাতন। সাধারণ পাতন আছে, আংশিক পাতন আছে, নিম্নচাপ পাতন আছে, স্টিম পাতন আছে। তাহলে আরেকটা কোন পাতন যেটা হাজারি স্যারের বইতে আছে এখানে নাই? ঊর্ধ্বপাতন বললো না কেউ। উত্তরটা হচ্ছে সমস্ফুটন পাতন। সমস্ফুটন পাতন।
সমস্ফুটন পাতনের সাহায্যে সমস্ফুটন মিশ্রণের উপাদানকে পৃথক করা যায়। ঠিক আছে, এখানে যে কথাগুলো লেখা আছে এগুলো অবশ্যই পড়তে হবে, এগুলো হাজারি স্যারের বইতেও আছে, তোমরা রিডিং পড়বা। আমাদের বলা হচ্ছে ইথানল ৭৮.৩, কার্বন টেট্রাক্লোরাইড ৭৭, তাহলে তফাৎটা কি ৪০-এর চেয়ে কম না? ৪০-এর চেয়ে কম হলে উত্তর হবে আংশিক পাতন। একই রকমভাবে একটা তরল তার স্ফুটনাঙ্কের চেয়ে নিম্ন তাপমাত্রায় বিয়োজিত হলে তখন আমরা করি নিম্নচাপ পাতন। আর অর্থনাইট্রোনিলিন, প্যারানাইট্রোনিলিন এদেরও স্ফুটনাঙ্ক পার্থক্য ৪০ ডিগ্রির চেয়ে কম, সুতরাং এদেরকে আমরা কি করব? আংশিক পাতন। তাহলে এর মধ্য দিয়ে কিন্তু আমাদের আজকের যে এক্সট্রা রাইটারের ইনফরমেশনগুলো আছে সব শেষ হয়ে গেছে। তাহলে তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হচ্ছে আগে মেইন অংশ হাজারি স্যারের বইটা কমপ্লিট করে তোমাদের টার্গেট থাকবে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের যে এক্সট্রা রাইটারের কোয়েশ্চেনগুলো আছে সাথে হাজারি স্যারের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করা। সেটার প্রেক্ষিতে তোমার যদি মনে হয় যে এই ইনফরমেশনটা কিভাবে এক্সট্রা রাইটারের ক্লাসে বলা আছে একটু দেখে নিই, সেরকম জিনিসের জন্য তোমরা এক্সট্রা রাইটারের ক্লাসটা যদি দেখো তাহলে সবচেয়ে বেশি উপকার পাবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।